প্রথমে যখন ইটে বানিয়েছিলাম না, দুটো বাঁশ দিয়েছিলাম, দুটো বাঁশ দিয়ে দুটো কুচি দিয়ে ঢাকা দিতাম। বর্ষার সময় পুরো বাতাস দিলে প্লাস্টিক তো জড়ো হয়ে যেত, তখন ওই ছাতা নিয়ে আর এই কাঁথা কটা নিয়ে আর তার উপরে বসে আর ছাতা নিয়ে এইভাবে বসে থাকতেন রাত্রে। মানে এত কঠিন পরিশ্রম করে আর এত সংগ্রাম করেছিলেন। হ্যাঁ, আজ এতদিন টিকে আছে। বিদ্যুৎ যখন চমকে এইখানটা চমড়ে চড়ম চড়ম করে, যখন বিদ্যুৎ যখন চমকে তখন কম ইথে দেয়, আমরা খালি ঈশ্বরকে ডাকি। আমাকে যখন তুমি লাতিয়ে পড়াছো, তাহলে আমাকে তো তোমার মাকে পড়াতে মন দেয় না? সেটা পরে মাকে আমি পড়িয়ে দেবো, তোমার হয়ে তোমার নাতি হয়ে আমি আমার মাকে পড়িয়ে দেবো। ভালো থাকো বাবা, আমি এটা সরস্বতী পূজায় করি। আমি এমনি খোলা মানুষ, বেশি কিছু বইতে পারবো না, যেটা দিচ্ছ এটা তোমাদের আশীর্বাদ। ওইখান থেকে ওইখানে গেলাম। আচ্ছা, ওখান থেকে ওই যে স্কুল আছে, ওই স্কুলের ওই বগলে গেলাম। আচ্ছা, ওখানে ভেঙে গেল, আবার চলে এলাম। এই মুহূর্তে উপস্থিত আছি চাকদা রেলওয়ে স্টেশন। চাকদা একটা ঐতিহ্যবাহী শহর। পুরাণে কথিত আছে গঙ্গাকে আনয়নকালে প্রবল বর্ষণের কারণে ভগীরথের রথের চাকা এই চাকদাহে আটকে যায় এবং তিনি টেনে তোলেন এবং প্রচণ্ড দহের সৃষ্টি হয়। সেই দহ থেকেই চক্রদহ এবং আস্তে আস্তে এই জায়গায় চাকদা নামকরণ হয় এবং এই চাকদায় অবস্থিত এশিয়ার বৃহত্তম পেপার মিল, গঙ্গার পাড়ে অবস্থিত। এবার এখান থেকে রানীনগর ঘাট যাব, সামনের থেকে টোটো ধরবো। চাকদা থানার পাশেই রয়েছে রানীনগর যাওয়ার টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে এবার টোটো ধরে নেব, সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। রানীনগর ঘাট যাবে, এটা রানীনগর ঘাট যাবে। এখান থেকে টোটো ধরে নিলে 15 টাকা করে ভাড়া নেবে, কিন্তু যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে ডবল ভাড়া দিতে হবে টোটোতে। এই হচ্ছে রানীনগর ঘাট টোটো স্ট্যান্ড। এখান থেকে রানীনগর ঘাট যায়, তো আমি একা আছি ওই জন্য ডবল ভাড়া দিয়ে এখন যেতে হবে, কিছু করার নেই। যে টাইম রানীনগর ঘাটের দিকে রওনা হয়ে গেছে, আর একটু গেলেই কিন্তু রানীনগর ঘাটে পৌঁছে যাব। যেটা আপনাদের বলছিলাম যে এশিয়ার বৃহত্তম পেপার মিল এই চাকদাতেই অবস্থিত। তিনি গাড়ি চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, তিনিও কিন্তু বললেন যে এই পেপার মিলটা এশিয়ার বৃহত্তম। তো আমি ওই পেপার মিলের ওখানে যাবো, আর এখন চালু আছে পেপার মিল। এই হচ্ছে সুপ্রিম পেপার মিল, এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম পেপার মিল। তো যাই হোক বন্ধুরা, রানীনগর ঘাটে চলে এসেছি। এবার টোটো দাদাকে ব্যালেন্স দিয়ে ছেড়ে দেবো, তারপর আমি আস্তে আস্তে রানীনগর ঘাটের দিকে যাব, তো সঙ্গে থাকুন। আর এই হচ্ছে এশিয়ার বৃহত্তম যে পেপার মিলের কথা বলেছিলাম, এই যে সেটা, এখানেই নামিয়ে দেবো। কটা পর্যন্ত পরিষেবা পাওয়া যায় রানাঘাট স্টেশনে যাওয়ার জন্য? এখানে গাড়ি তুমি সন্ধ্যা পর্যন্ত পেয়ে যাবে, অ্যাভেলেবেল সন্ধ্যা পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপরেও গাড়ি থাকলেও ভ্যান থাকে। 7টা 8টা পর্যন্ত কোনো অসুবিধা নেই? না, 7টা 8টা 9টার সময়ও অসুবিধা নেই। 9টার সময় তুমি ফ্রি পাবা না হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার তার লাস্ট ফেরি কটা এখান থেকে? আমি এটা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। আমার বাঁ সাইডে যে মিলটা দেখতে পাচ্ছেন, পেপার মিল, এশিয়ার বৃহত্তম পেপার মিল, সুপ্রিমো পেপার মিল। তো এই পেপার মিলের এখানেই নামিয়ে দিল। এটা কিন্তু এশিয়ার বৃহত্তম পেপার মিল, যেটা চাকদায় অবস্থিত। আর সামনেই কিন্তু রানীনগর ঘাট, কিন্তু অনেকটা হাঁটতে হবে, প্রায় 500 মিটার মতন। আর এই যে ফুট ব্রিজ, রানীনগর ফুট ব্রিজ দিয়ে পার হতে হবে। তো রাস্তাটা কিন্তু এখনও পাকা হয়নি, কাঁচা আছে। যখন আগে এসেছিলাম তখনও কাঁচা ছিল, এখনও কাঁচা রয়েছে। তবে ফুট ব্রিজটা কিন্তু খুব সুন্দর। এই ফুট ব্রিজের জন্য কিন্তু এখানকার মানুষ অনেক উপকৃত, না হলে ওই যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যেতে হতো, আর ওখানে প্রচুর পরিমাণে কাদা হতো। আর সামনে কিন্তু ন্যাচারাল ভিউ প্রচুর আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো চলুন। ফুট ব্রিজ পার হয়ে গেলাম। ফুট ব্রিজ পার হওয়ার পরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। প্রায় 500 থেকে 600 মিটার হেঁটে ঘাটে পৌঁছাতে হবে। তো এই রাস্তাটুকু আমি হেঁটেই যাব। আর এখানে দেখুন চাষবাস হচ্ছে, আর সামনের ন্যাচারাল ভিউটা দেখুন কত সুন্দর। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সত্যি খুব শুনশান, মানে খুব নিস্তব্ধ পরিবেশ। আমি যে জায়গাটায় এখনও আছি এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের ভিতরে। আর যখন
গঙ্গাটা পার হব সামনেই পড়বে রানীনগর ঘাট। রানীনগর ঘাট পার হলেই কিন্তু সেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যাবে। এই রাস্তাটা কিন্তু এখনও পাকা হয়নি, এখনও কিন্তু ইটের রাস্তা আছে, মানে ইট বিছানো আছে। আর এই রাস্তায় কিন্তু বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে কাদা হয়। যারা চাকদা ঘাটে আসেন স্নান করতে, গঙ্গা স্নান করতে, তারা কিন্তু এই রানীনগর ঘাটেই আসে। এখানে প্রচুর মানুষ জল নিতে আসে, স্নান করতে আসে, গঙ্গা স্নান করতে আসে। আর দেখুন মাঠের দুই পাশ দিয়ে কিন্তু প্রচুর মানুষ চাষ করছে। অনেকটা দূর হেঁটে এসেছি, প্রায় 300 মিটার হেঁটে চলে এসেছি। রানীনগর ফুটব্রিজ থেকে যে কাঁচা রাস্তাটা, সেই রাস্তা পেয়ে হেঁটে এসেছি। এখনও প্রায় 300 মিটার হাঁটতে হবে। তো এখানে একটা কথা বলবো, এক্সপ্লোর করতে গেলে হাঁটতে হয়, অনেকটাই হাঁটতে হয়, কিছু করার থাকে না। একা একা বেরিয়েছি, তাই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে হবে দেরি হলেও। যদিও আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী, স্লো গতিতেই এগোতে হয়, কারণ আমার একটা পায়ের প্রবলেম আপনারা অনেকেই জানেন। ওই জন্য আমার গতিটা অনেকটাই স্লো। আর জেনারেল যারা সাধারণ মানুষ, তারা যে গতিতে হেঁটে যায়, আমি কিন্তু সেই গতিতে হাঁটতে পারি না। তবুও চেষ্টা করি নতুন কিছু তুলে ধরার। যদিও মনের জোরটা প্রখর, ওই জন্য গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যায় একটু দেরি হলেও। একাই বেরিয়েছি আর একাই পৌঁছে যাব সেই দাদু আর ঠাকুমার কাছে, যারা নির্জন দ্বীপে প্রায় 35 বছরের উপরে বসবাস করছে। সামনেই রয়েছে শ্মশান। এই শ্মশানটা পার হওয়ার পরে আরেকটু হাঁটলেই ঘাট পড়বে, সেই ঘাট নাম রানীনগর ঘাট। এই রাস্তাটা কিন্তু রাত্রে ভয়ানক হয়ে ওঠে, নিস্তব্ধ জায়গা তো, চারিদিকে কিন্তু প্রচুর শিয়াল, যে কোনো সময় শিয়ালে আটক করতে পারে, এবং কেমন একটা গা ছমছমে বিষয় এই রাস্তাটা। আপনাদের সাথে গল্প করতে করতে রানীনগর শ্মশানে চলে এলাম। এই হচ্ছে মহাদেব, আর এদিকে আছে মায়ের মন্দির, আর এই পাশটাই হচ্ছে শ্মশান। এই সাইডে শ্মশান, আর সামনে মানে সোজা সামনে হচ্ছে রানীনগর ঘাট। ওখান থেকে ফেরি পার হতে হবে, ফেরি পার হয়ে ওই পাশে জিরাট। আর এই রাস্তা কিন্তু এখনো পাকা হয়নি, দেখুন কাঁচা, আর কত সুন্দর, এখনো কাশফুল ফুটে আছে। তো আর একটা কথা বলি, আমি তো নিজে প্রতিবন্ধী, তাই ভিডিওর মাধ্যমে একটা বার্তা প্রেরণ করি। আপনার আশেপাশে যদি কোনো ফিজিক্যালি বা প্রতিবন্ধী ভাই বোনেরা থাকে, তারা যদি ভালো কাজে আগ্রহী হন, আপনারা এই ভিডিওটা এখন বর্তমানে যারা দেখছেন, তারা কিন্তু অবশ্যই তাদেরকে কিন্তু এই বিষয়ে উৎসাহিত করবেন, তাহলে কিন্তু তারা আরও ভালো জায়গায় যেতে পারবে। আর আপনারা আমার এই বার্তাটা খুব সাপোর্ট করবেন আশা রাখি, এবং আমি আশাবাদী খুব। তো অনেকটা পথ চলে এসেছি, ধুলোমাখা পথ দেখুন এই যে, আর সামনেই কিন্তু রানীনগর ঘাট। আর দেখুন পরিবেশটা, দেখুন থমথমে পরিবেশ পুরো। বন্ধুরা, যখন 3 মাস আগে এসেছিলাম তখন কিন্তু ফেরিটা এখানেই আসতো, কারণ তখন কিন্তু জলে পুরো ভরপুর ছিল, আর তখন বর্ষার পরপরেই ছিল সময়টা, ওই জন্য পুরো এই জায়গাটা জলময় অবস্থায় ছিল। আর জলময় অবস্থায় ছিল তাই ফেরিটা এখানেই আসতো। এখন কিন্তু এখানে আসে না, কারণ জলটা কমে গেছে, তাই আমার এখনও অনেক সামনে এগিয়ে যেতে হবে। আর জায়গাটা দেখুন, তিন মাস আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই পাশ দিয়ে সব জলে ভরা ছিল, এই জমিও কিন্তু জলে ভরা ছিল। এখন কিন্তু সর্ষে চাষ হচ্ছে। তো আর এই যে জায়গাটা খাল মতন, এই জায়গা দিয়েই কিন্তু সেই ট্রলার বা নৌকাটা যেত ওই ঘাটে। এখন কিন্তু এই জায়গাটা পুরো শুকিয়ে গেছে, আর সুন্দর পরিবেশ এখানে দেখুন। আর আপনারা যদি মনে করেন যে হাঁটবেন না এই যে 5 থেকে 600 মিটার, তাহলে আপনারা এই ঘাটের এখানে টোটো পেয়ে যাবেন। এখান থেকে টোটো ভাড়া স্টেশন পর্যন্ত একা 50 টাকা, তাই তো? আর এমনি 4-5 জন থাকলে 25 টাকা করে। রানীনগর ফুটব্রিজ থেকে গেলে 15 টাকা, আর এই পর্যন্ত হেঁটে মানে আর এখান থেকে গেলে তখন 25 টাকা। আচ্ছা আচ্ছা, মানে এখানে যারা হাঁটতে পারে না বা অনেকে টোটো খোঁজ করে তাদের জন্য ঠিক ভালো করেছেন, এটা আরো ভালো হয়েছে। হ্যাঁ, রাস্তা খুব খারাপ। তারপর আমরা ডাইরেক্ট যাই বলি 25 টাকা নিই, নাহলে আমাদের পাড়া থেকে হ্যাঁ রানীনগরের মাঝ বরাবর থেকে, আচ্ছা ওখান থেকে আমরা 15 টাকাই নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। রানীনগর ঘাট থেকে কিন্তু ডিরেক্ট টোটো পাওয়া যায়, 25 টাকা ভাড়া নেয়। আর আপনি যদি একা থাকেন তাহলে 50 টাকা ভাড়া নেয় চাকদা স্টেশন পর্যন্ত। আর যদি আপনি রানীনগর যে ফুটব্রিজ বা পেপার মিল ওখান থেকে ওঠেন তাহলে 15 টাকা ভাড়া নেবে। এবার কিন্তু ছোট্ট একটা খাড়ি পার হব, এবং সেখানে বাঁশের স্যাকো রয়েছে, সেই স্যাকো পার হয়ে ওপারে যেতে হবে। দেখুন বাঁশের স্যাকোটা কত সুন্দর। আর এই একটা খাড়ি,
আর ওখানে নৌকা রাখা আছে। খাড়িটা কিন্তু সোজা চলে গেল যেখান থেকে আগের বার নৌকায় উঠেছিলাম। অবশ্য এখন ভাটা আছে আর নদীতে কিন্তু জোয়ার আসছে, ওই জন্য খাড়ির জলগুলো এদিকে এগোচ্ছে দেখুন। আর কত বড় বড় কাশ। আর কিছুটা দূর গেলে কিন্তু সামনে গঙ্গা নদী, যেটা ভাগীরথী নদী। এই নদী পার হবো, পার হয়ে ওপারে গেলেই কিন্তু জিরাট। দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ লাগছে। যে টোটো স্ট্যান্ডের কথা বলেছিলাম সেটা কিন্তু ওই যে দেখুন ওই খাড়ি পার হয়ে ওই পাশে। আর এখানে হচ্ছে আপনার নৌকা পার হতে হবে। আর গঙ্গা চলে এলো ওই যে, আর সামনে কিন্তু এবার নৌকা পার হয়ে ওপারে যাব। যখন জোয়ার আসবে তখন কিন্তু এইসব জায়গায় জলময় হয়ে যাবে, পুরো জল উঠে আসবে। তখন কিন্তু আমি এই যে জুতো পরে হাঁটছি কিন্তু এটা হাঁটা সম্ভব হবে না, যদিও এখন বালি লেগে যাচ্ছে পায়ে, তখন কিন্তু কাদা বালি লেগে যাবে, মানে জলের এসে বালিগুলো ভিজে যাবে, কাদা হয়ে যাবে, সেই কাদা পেরিয়ে যেতে হবে। তো চলুন, আমি কিন্তু ওই দিকে যাব খয়রামারি চরে। যাই হোক, নৌকা পেয়ে গেলাম, নৌকা দাঁড়িয়ে আছে, এবার নৌকায় উঠে যাই, তারপর যাবতীয় কথা হচ্ছে। চলুন। একটা আছে, ও আগে আছে একটা চর পড়ে গেছে, মানে আগেও একটা আছে, এত বড় চর না, এর চেয়ে বড় আছে ওটা। আচ্ছা আচ্ছা, এই যে চর পড়ে গেছে, তো নদীর গতিবেগ অনেক কমে যাচ্ছে। চর পড়ে গেছে, মানে এটা কতদিন হয়েছে এরকম তা বলতে পারো না ভাই, আমি নতুন। নৌকা ছেড়ে দিল এবং খয়রামারি চরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, পুরো গঙ্গার উপরে এখন। আর এই যে মুহূর্তটা, এই যে ফিলিংসটা সত্যি অসাধারণ। আর দেখুন সামনে চর পড়ে গেছে, আর নদীর ওপাশে গেলেই কিন্তু খয়রামারি ঘাট। কত হয়? বাইক 10 মানুষ 5 খয়রামারি ঘাটে নেমে গেলাম। আর এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের খয়রামারি চর। এবার সামনে একটা দোকান আছে, এখানে ঘাটের পয়সাটা মিটাবো। আর এইদিকে একটা চর আছে, যে চরটা জিরাট চর নামে পরিচিত, আর আমি এইদিকে খয়রামারি চরে যাব, মানে এই সাইডটায়। খয়রামারি চরে আসলে বা জিরাট চরে আসলে এই দোকান থেকে একটু চা খেয়ে নিই। এই যে দোকানটা, আর সামনে হচ্ছে এই পাশে হচ্ছে ঘাট, আর এই হচ্ছে আমার চা। চলুন চাটা আগে খেয়ে নিই। বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট, আর এখনও খয়রামারি ঘাটে আছি। নৌকাটা কিন্তু ওই পাশে চলে গেছে, আর এই হচ্ছে খয়রামারি ঘাট, আর আমি এই দোকান থেকে চা খেলাম। আর এবার আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। এবার একটা দোতলা স্কুল বাঁধবে সামনে, ওই যে দেখা যাচ্ছে ওই স্কুলটা কিন্তু অনেকটা, কিছুটা অংশ কিন্তু জলের মধ্যে চলে গেছিলো। এখন কিন্তু গঙ্গায় স্রোত কম, আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে স্রোত ছিল। এই যে এই টাইমে কিন্তু ভালোই গরম লাগছে, আমি জ্যাকেট খুলে দিতে বাধ্য হলাম, মানে এতটাই গরম লাগছে নদীর পাশে। আর সকালে কিন্তু এখানে একটা স্থানীয়র কাছে শুনলাম সকালে প্রচুর ঠান্ডা পড়ছে এবং সন্ধ্যাবেলায় প্রচুর ঠান্ডা পড়ছে, আর দুপুর টাইমে ঠান্ডাটা থাকছে না, গরম লাগছে, এই হচ্ছে বিষয়। এবার এই নদীর পার বরাবর হেঁটে অনেকটাই হাঁটতে হবে, প্রায় 1.5 কিলোমিটার হাঁটলে সেই বাড়ি পৌঁছে যাব। তো চলুন।
এই হচ্ছে সেই স্কুলটা, দেখুন। আর স্কুলের নিচে অনেকে আশ্রয় নেয়, একটা ফ্যামিলিও ছিল, এখন আপাতত নেই। আর ওই সাইডটা কিন্তু গঙ্গার ভাঙনের মধ্যে পড়ে গেছিলো, তো এখনও স্কুল এই পাশটা কমপ্লিট হয়নি। আর আমি এই যে পার বরাবর সোজা হেঁটে যাব। পুরো গ্রাম্য পরিবেশ, আর এত সুন্দর ন্যাচারাল ভিউ, এত সুন্দর লাগছে যেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, অসাধারণ লাগছে দেখুন। আর এখানে গঙ্গার পাশে বসে দুটো কাকু মাছ ধরছে, দেখুন। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। আর গতবার যখন এসেছিলাম তখন কিন্তু এই পার পর্যন্ত জল ছিল, আর এখানে ভাঙনটা দেখুন কিভাবে ভেঙেছিল তখন। আর সামনে কিন্তু সেই ভাঙা এখনো রয়েছে। দেখুন এই সোজা কিন্তু রাস্তা ছিল, সেই রাস্তাটা এখন নেই, পুরো গঙ্গা ভেঙে গেছে। দেখো কি অবস্থা। রাস্তাটা যখন নেই, আমার এই কলা বাগান দিয়েই হাঁটতে হবে। তো এখানে কিন্তু একটা জিনিস সাবধানে হাঁটতে হবে, এখানে সাপের ভয় আছে প্রচুর। তো যখনই হাঁটবেন, আপনারা যদি কেউ আসেন তখন কিন্তু সাবধানে রাস্তাটা পার হবেন, কারণ পুরোটাই বাগান, কলা বাগান, কলা বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এই যে এক্সপ্লোর, এই এক্সপ্লোর কিন্তু একটু কঠিনতম। তো চলুন কলা বাগান দিয়ে হাঁটবো। কলা বাগান দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোবো। তো একটু ভয় লাগছে, কারণ এই যে কলার শুকনো পাতাগুলো, নির্জন জায়গা তো, তা একটু খসমস আওয়াজ হচ্ছে, তাই একটু ভয় ভয়ও লাগছে। এখনও কলা বাগান দিয়ে হাঁটতে হবে, অনেকটা হেঁটে সামনের দিকে এগোতে হবে। এই হচ্ছে সেই গঙ্গার আবার পার ভাঙা, এখানে দেখুন কিভাবে ভেঙেছে। আর এখানে কিন্তু কারেন্ট এখনো আসেনি, কারেন্টের পিলার পড়েছে কিন্তু কারেন্ট নেই এখনো। আর আমার দেখে দেখে সামনের দিকে এগোতে হবে, কারণ আমি ফিজিক্যালি প্রতিবন্ধী, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমার গঙ্গার পাড়ে দিয়ে হাঁটার সময় নিজেকে খুব সাবধান ও খেয়াল রেখে সামনের দিকে এগোতে হবে। বন্ধুরা, গঙ্গার পাড় বেয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আস্তে আস্তে সেই দাদুর সঙ্গে দেখা হয়ে গেল। দাদু এখন পথ দেখিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, দেখুন এই যে। আর দাদু আর ওই ঠাকুমা আর দাদুর কিন্তু ওইখানে থাকে, পুরো গঙ্গার পাড়ে ওই যে ঠাকুমার বাড়ি। দেখো, ঠাকুমার সঙ্গে আগে কথা বলে আসি। দেখো এইগুলো কিন্তু দাদু আর ঠাকুমা লাগিয়েছে দুজনা মিলে। আর এই হচ্ছে ঠাকুমার বাড়ি। দেখুন, একবার এসেছিলাম, গতবার এসেছিলাম যখন, তখন কিন্তু দাদুকে দেখতে পাইনি, ঠাকুমার সাথেই কথা হয়েছিল। এবার কিন্তু ঠাকুমা এবং দাদু দুজনকেই পেয়ে গেছি। তো এই যে দাদুর লাইফে একটা বড় গল্প আছে, বড় হিস্ট্রি আছে, সেটা কিন্তু আজকে দাদুর মুখ থেকেই শুনবো। তো আগে ভিতরে যাই, তারপর কথা বলি, তারপর অনেক কথা হবে। আজকে আমার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এই ঠাকুরমা ও এই দাদুর কাছে এসেছি। ওনাদের কাছে সময় কাটাবো, অনেক সময় কাটাবো, এবং ওনাদের জীবন সংগ্রাম, ওনাদের লাইফস্টাইল, আগে কোথায় থাকতো, বিস্তারিত গল্প আজকে শুনবো। তবে ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো দাদুর বাড়িতে পৌঁছে গেছি, ঠাকুমার আর দাদুর সাথে কথা বলি, তারপর যাবতীয় কাজ হবে। অবশেষে ঠাকুরমা আর দাদুর দেখা মিললো। আর এই যে ঠাকুরমা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি বাবা। যাক, কত দিনের পরে আশীর্বাদ। আচ্ছা, আমি কি বলেছিলাম যে আসবো, এসছি? আপনি বলেছিল তো, কিন্তু আমি না, দাদু তুমি করেই বলো, তোমার নাতি তো আমি। হ্যাঁ, দিয়ে আমি বলছি যে বাবা ছেলেটা, আমি বলছি তোমার দাদু দেখে না, আমি বলছি ওই ছেলেটা এসেছিল কি ভালো। তখন আমাকে বলছে দুটা কোনো করালে, আমি ওদের ঘর ওই ঘর ঝাড়বে সরস্বতী পূজায়। আচ্ছা আচ্ছা, সরস্বতী পূজায় সে কতদিন আগে এসেছিলাম। হ্যাঁ, অনেক দিন আগে। আমি বলছে চিনতে পারছি না, তো দাদু বলছে। আচ্ছা আচ্ছা, দাদু আমাকে দেখেনি তো ওই জন্য। আর ঠাকুমার কাছে পৌঁছে গেছি, খুব ভালো লাগছে এখন। এবার একটু ঘরে বসবো, বসে ঠাকুমার সাথে কথা বলবো। ঠাকুমা এমনিই তো ব্যস্ত থাকে। তারপরে দাদু আসবে, দাদু ওখানে একটু কাজ করছে, কাজটা মিটে গেলে ঠাকুমার আর দাদুর সাথে অনেক কথা হবে।
তা এখন কেমন আছো? এখন ভালোই আছি। ওই ওদের ঘরে একটা কি পূজা করে বামন ঘর আচ্ছা। বসে, ওদের ঘরে কাজ মাদ করে দিই, চাল ডাল নেই। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে আজকে? না রান্না আমি বান্না? রান্না বান্না হয়ে গেছে। আচ্ছা, রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ। তা আজকে আমার জন্মদিন, আজকের এই দিনে আমি এই পৃথিবীতে এসেছিলাম, তো মায়ের সাথে বলে এসেছি আজকে আমি ওই ঠাকুমাদের বাড়ি যাচ্ছি, হুম। ওই দাদুদের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে ঠাকুমা আর দাদুদের কাছে সময় কাটাবো। হুম, ভালো করেছো ভালো করেছো। যাকে এসে আমার কপাল ভালো যে আপনাদের দুইজনকেই আজকে দেখতে পেলাম। না কাজ নাই তো, আমি এই মাত্র গেলি রান্না বান্না করে ধোয়া ধাই করে সব পুঁথাপুঁথি করে আচ্ছা আসবো ঘর দিকে চলে। আচ্ছা, চলুন। দোকান দিকে আমি কাজ। ঠাকুমার ঘর, ঠাকুমা আর দাদু এই ঘরে থাকে। রান্নাঘর এখানে আঁকা করেছেন? হ্যাঁ এখানে রান্না করি তো। আচ্ছা আচ্ছা, খুব ভালো করেছেন। এই ট্যাকের উপরে ঠাকুমা আর দাদু থাকে। দেখো এই হচ্ছে ঘর, এই পরিবেশে ঠাকুমা আর দাদু থাকে। আর এই যে ঘরের ভিতরে একটু রান্না করার জায়গা আছে, এই যে আঁকা। আর এখানে ঠাকুমা আর দাদু ঘুমায়। একটু ভালো করে দেখাই, এই যে একেবারে গঙ্গার পাশে, এই হচ্ছে গঙ্গা দেখা যাচ্ছে, তারপরে একটু ঢিবির পরে কিন্তু এই যে ঘর, এই ঘরে কিন্তু ঠাকুরমা বসবাস করে দীর্ঘ 35 বছর ধরে। দাদু ওদিকে একটু কাজ করছে গঙ্গার পাড়ে বসে বসে, আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর ঠাকুমার সাথেও দেখা হয়ে গেল। ঠাকুমা অন্য একটা বাড়িতে ছিল, তখন দাদু আমাকে চিনতে পেরেছিল। আমার দাদুর সাথে দেখা হয়নি আগের বার, সেটা আমার দুর্ভাগ্য ছিল। অনেকদিন পর আনলে তো আমি তো মনে মনে করতি দিয়ে ওই যে আমরা খাসে কাজে গেছিলি তখন ওই দুজনা এসেছে ওই বড় দিনের দিন, হ্যাঁ তখন ওইখানে আমাকে দিল কে, কারো ঘর এনে দিল কে, হ্যাঁ তারপরে বললো আমাকে বাজার করা পয়সা দিল, তখন তোর দাদু ডিম আনলো, এই অনেক কিছু করলো। দিয়ে তারপর বলছে আমাদের ফোন এসেছে আমরা থাকবো না, আমরা চলে যাবো। আচ্ছা আচ্ছা, তারপরে সে তখন আর আসা হয়নি। তারপরে একদিন দ্বিতীয় ওই যে এদের ঘর একটা মহিলা আর একটা বেটা ছেলে আসছে, এই যে চশমা ভুলে গেছে কি না জানি না, কথাটা বুঝো দিয়ে সেই উনি বললো কি ওই মহিলায় ফোন করে নিয়েছে, আমি জানি না কি নাম। উনি আমাকে আরো বললো কি বলছে যে এইটা আমার বেটা হয়। আমি বলি আমি সে কোনো প্রশ্ন লি নেই, আমাকে ভালোবাসা ঈশ্বরের কাছে আমার সেটাই ভালো। আমার কার বেটা কের কি সেটা এটা হচ্ছে যে মিন্টু দাদা আছে না, ওনার চশমা, এটা নিয়ে যাব আমি। ওনার ওইটা মা বটে পরিষ্কার করে। না না, মা বটে না। হ্যাঁ আমার ছেলে হয়, আমাকে বলছে ছেলে হয়, আমার ওটা কি পর বটে, আমার ওটা ছেলে বটে। আচ্ছা, তা আমি বলি যে কোনো লোকে চশমা নিতে আসবে তখন আমি বলবো যে ওনার কি ছেলে, এখানটা রাত থাকে যাই। দিয়ে আমার দিকে কি বললো ওই লোকটাই বলছে কি যে তুমি রইতে দিলে না সেজন্য রাতে চলে গেল, আমি কোথায় রইতে দিব আমরা। তারপর একটা বেটা ছেলে পরিষ্কার ছিল, উনি কিন্তু ব্যাগ নিয়ে খাসে গেছে। আচ্ছা, ব্যাগ নিয়ে খাসে গেছে, ওই ছেলেটা ব্যাগ নিয়ে চলে গেছে। উনি বলছে না আমাকে আরো ডাকলো, খাওয়া দাওয়া করে করার পরে ওইখানে গঙ্গার ধার ডাকলো অনেকক্ষণ, ছেলেটাকে সুজাবে বল কি কি ঠাকুমা বলেছে সুজাবে বলে দিবে। বলছে না ঠাকুমা আমি থাকবো না, তারপর খাসে যাতে ছিল না, ওরা খাসে কোন জায়গা দেখেছে ঘর করবে, কথা বুঝতে পারে। ওই বেটা ছেলেটা কি কাজ করে জানি না, কি ব্যাংকের চাকরি না কিসের চাকরি আমি ঠাকুরই জানি না, আমি ভিকারিকে ভিকারি থাকা ভালো। দিয়ে উনি বলছে অনেকদিন লাস্টে আমি একদিন বলেছি হাসি হাসি বলেছি আমি তো লিব না আমার গাদা জামা, বলছি তোমার দাদাকে একটা জামা দিবে না পুরানো ধরানো, হ্যাঁ ঠিক আছে দিব। তারপর একবার আইলো আরেকবার আইলো, তখন আমি বলি কই একটা দাদা জামা বলেছিলি, ভুল হয়ে গেছে। তারপর আর আমি খুঁজি নেই, বলি আমি খুঁজবো না, আমি অন্য লোকের কাছে হাত পাচবো খুঁজবো, কিন্তু তোমার কাছে আর খুঁজবো না। সেটা কে ছিল? ব্যাংকে চাকরি করানো, কলকাতা কথা থাকে। তারপর উনি আমাকে ওইখানটা আমরা তোমার দাদু আর আমি ওই বসে আছে, ওরা গঙ্গা চান করতে গেছিলাম, ওইটা আমার ছেলে বটে। তখন আমি বললি ঠিক আছে যেদিন চশমা নিতে আসো সেদিন আমি তো বলবো, আচ্ছা আচ্ছা, আমি যেই আসুক, মানে এমন কি তুমি যেই আসুক আমি শুধাবো যে ওটা আর কি ছেলে। তাহলে এইখানটা তোরা কি জন্য ঘর বানাবে, ওদের চাকরি করছে, কিন্তু 2তলা 3তলা বাড়ি কিনে দিতে পারো, এই 3টি চড়া কি মরতে আসবে। আজকে রান্না হয়েছে ঠাকুমা? মাংস রাঁধেছি আজকে, মাংস রান্না করেছেন? বাহ। আর এই যে জায়গা এখানে রান্না করে, আর এখানে কাঠ মাঠ কুড়িয়ে আনে সেগুলো দিয়ে রান্না হয়। আর
এই জায়গায় কিন্তু ঘুমায় রাত্রেবেলা, তাই না? এখানে ঘুমায় তো এখানে এখন। হ্যাঁ, আর এই যে হচ্ছে লেপ কম্বল রাখা আছে, আর ওখানে একটু মাচা করা আছে, ওখানে বিভিন্ন জিনিস রাখা আছে। তো এই হচ্ছে ঠাকুমার জীবন, ঠাকুমার আর দাদু। এখানে কিন্তু ঠাকুমার ঠাকুরের আসন, এখানে মহাদেব আছে, রাধাকৃষ্ণ আছে, আর বাবা লোকনাথ আছে। এই হচ্ছে ঠাকুমার ঠাকুর ঘর। আর এক ঘরের ভিতরেই সব, এই ঘরের ভিতরে রান্নাঘর, থাকার ঘর, ঠাকুর সব কিছুই এখানে আছে। এই ঘরের মধ্যে, এইটুক জায়গায়, এই পরিবেশের মধ্যে এই ঘরে সব কিছুই আছে। আর এই যে ঠাকুমার সাথে গল্প করছি। আর আজকে আমার জীবনের একটা অন্যতম দিন, আমার জন্মদিন। সেই জন্মদিনে এই ঠাকুমা আর দাদু ওদিকে আছে। আর এই জন্মদিনে এই দাদু আর ঠাকুমার সঙ্গে আমি দেখা করতে এসেছি এবং ওনাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে এসেছি, যাতে আমার একটু ভালো লাগবে। দাদু কখন আসবে? দাদু ওইখানে আছে। আচ্ছা, ওইখানে আমি আছে। ডেকে আনছি তাহলে। তাহলে দাঁড়া, বসো, গল্প করি। তারপর ঠান্ডায় কি কষ্ট হয়েছে খুব নাকি? না না, আমি ওই যে আপনি আসো নাই, আর হ্যাঁ। দুজন আসছিল। আমি ভেবেছি একটা কম্বল নিয়ে আসবো। কম্বল দিয়েছে, দিয়েছে? আর কাপড় দিয়েছে, বাহ। আর সুইটার দিয়েছে, বাহ। দাদুরও দিয়েছে। একদিন আচ্ছা আচ্ছা, ওই মিন্টু দা এসেছিল তাই তো? মিন্টু দানো কে বসলাম, আমি অত চিনি নাই। আর আচ্ছা। মহিলা আসছিল, ও আচ্ছা 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 3টা মহিলা ছিল। আচ্ছা। কিন্তু আমাকে চরণ ধুরি আমাকে দিতে হয় নাই, ওরাই আমার চরণ ধুরি নিয়ে গেল। হ্যাঁ, আমিও তো নেব। আমি চোখে কানতেছিলি, আমি কান্না করতেছিলি, বলছে না না আপনি অল্প কান্দো না, চিন্তা করো না তুমি। একদিন 2টা ছেলে আসছিল, ওরা দেখো এখন আমি কি বলবো, এখন বললে বলবো যে ঠাকুমা লোভী। না না না, হ্যাঁ, আমি ঠাকুমাকে ভালো করেই চিনি। সেটা আসেছিল। ওরা খামি বললি সেবা করো, করলো নাই। ওই এমনি এমনি সে একটা সে ছোট জাহাজের মতন আনিছিল, ক্যামেরাম্যান উপর দিকে ছুড়লো, উঠাইলো, কথা বললো। হ্যাঁ, তারপরে বললো আসছি, আমি ভাত তরকারি রাঁধেছিল, ওনা বললো আমরা সেবা করি, মানে কলকাতার লোক। আচ্ছা। কিন্তু আর কিছু বলে না আমাকে। 10টা টাকা, তুমি যে 50 টাকা দিয়েছো, আমি ওইটা ধন্যবাদ খুশি হয়েছি। সবার কাছে আমি বলি যে একটা ছেলে পা নাই, হ্যাঁ ইহা নাই, কিছু নাই, কিন্তু তা আমাকে 50 টাকা দিয়ে গেছে। না, ওটা আমি ভালোবেসে দিয়েছি, ওটা শুনে এলাম, ঠাকুমা। ভালোবাসেও দিয়েছো। আমি বলি সবাইকে, আমি কিন্তু খুবই ঠাকুর, গরিব মানুষ, হ্যাঁ, কিন্তু গরিব মানুষ, আমাকে তাও দিয়ে নিজের ঠাকুমা মনে করেই দিয়েছি। তারপরে ওই খাসে যে দেখা হলো বড় দিনের দিন, হুম, ওনারা কেক আদিবাসী ছেলেকে খাওয়াতে, হ্যাঁ, আমাকে একজনে চিনেছে। আচ্ছা আচ্ছা। এই যে ঠাকুমা, আমি বলি কি, সঙ্গে সঙ্গে আমি প্রণাম করছে, কেক দিল, কেক খা কেক খা। এবার ওরা ওইদিন মোটর সাইকেল রাখে আসছে, পয়সা দিয়েছে, মিছে কথা বলবো না, 150 টাকা। আচ্ছা। তখন তো দাদু ডিম আনলো, জলকের তোটা ডিম আনলাম, বললি ডিম পোস্ত করবো, আর একটা যে কোনো করবো, আর একটা ভাজাভুজি করবো, দিয়ে ওরাকে সেবা করবো। দিয়ে ওরা বলছে না 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 খাবো না, আমাদের ফোন চলে এসেছে, ফোন চলে আসে। তখন আরো দমে তোমার দাদু মনে দুঃখ করছে, শালা ছেলেগুলো বাজার করলি, আমি এই করলি হই করলি, আর খাইলেও নাই। না বললে যা, তা বলছে পরে বারে আর আসে নাই। দিয়ে এই চশমা ছাড়ে গেছে, তখন ওই রাতে দিয়েছে আর ফোন করছে। আচ্ছা সে আর ওসাম কথাটা বললো, আমাকে কি বললো জানো, আমরা একটা মোবাইল নিয়েছি, তো দাদু নিয়ে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা। আমি ওই ছেলেটাকে গঙ্গার ধারে গেছি, ওই ছেলেটাকে বলি আমাকে তার নাম্বার দিয়ে যা, আমাদের যখন মন কানবে, মন মুইহা করে আমরা আমার নাম্বারটা নিয়ে রাখবেন, যখনই ভালো লাগবে না আমাকে ফোন করবেন, আমি যে মুহূর্তে থাকি নাম্বারটা কখনো ফোন করবো, আমি করে নেব। তখন হ্যাঁ, আমাকে ছেলেটা বললো হ্যাঁ গো কলম নাই। আমি বলছি আমি তো নাম্বার টিকতে জানি নাই। তাহলে উনি ওইখানটা আছেন, তাকে ডাকতে গেছি, তারপরে ওরা খাসে গেছে একটু বেলার সময়, আর হইল নাই দিয়ে, ও। বুঝছো। ঠাকুরমা আর দাদুকে পেয়ে গেছি। দাদু গঙ্গার পাড়ে বসে রোদ পোয়াচ্ছিল এবং আরেকজন দাদুর সাথে কথা বলছিল। আর এখানকার যে পরিবেশ খুবই সুন্দর গঙ্গার পাশে। এই যে দেখো দাদু আর ঠাকুমা দুজনকে কত সুন্দর লাগছে। দাদুর ঠাকুমা বসবাস করে অনেক দিন ধরে। তো এখন ঠান্ডার সময় দেখো, মানে এই যে বেড়া, পাটকাঠির বেড়া, সেগুলো ভেঙে গেছে। আর ওখানে টানানো আছে দেখুন হাঁড়ি কড়াই, ওগুলো কত সুন্দরভাবে রাখা আছে, ঝুলিয়ে রাখা আছে, মানে খাবার দাবার ওখানে রেখে দেয়। তো দাদু কেমন আছো? মোটামুটি ঠাকুরের দয়ায় ভালোই আছে। আচ্ছা, ও ঠাকুমার কাছে আমি গতবার এসে গল্প শুনেছিলাম যে অনেক বড় কাহিনী আছে জীবনে। তো এই দাদুর কিন্তু জীবনে অনেক বড় একটা ঘটনা আছে, অনেক একটা বড় কাহিনী আছে, যেটা ঠাকুমা একটু বলেছিলেন। আর গতবার কিন্তু আমার দুর্ভাগ্য ছিল, দাদুর সাথে আমার দেখা হয়নি। দাদু কাজে বেরিয়ে গেছিলো। দিন আনে দিন খাই, কাজ না করলে কিন্তু সংসার চলেই না।
কোনো রকমভাবে দেখছেন এই একটা কুড়ে ঘরের মধ্যে একেবারে নদীর পাশে থাকে, তাদের ওনাদের কত কষ্টে এখানে বসবাস করেন, ওই জন্য কাজ করতে গেছিলো বলে আমি আর ডাকিও নি। তো আজকে আমার সৌভাগ্য, আজকে আমার জন্মদিন, এই জন্মদিনে এই দাদু ঠাকুমাকে দুজনকেই পেয়ে গেছি, এটা আমার সত্যি সৌভাগ্যের। তো যাই হোক, অনেক কথা বলবো। তো আমি সেই মেসামশার কাছে বসে আছি, তো ছেলেটা আছে হঠাৎ দাঁড়িয়েছে, তো সেই আমি আর মেসামশাই বসে আছি, আমরা এই বিড়ি টিড়ি খাচ্ছি, বিড়ি টেন করে দাবা রেখেছি, ছেলেটা এসে দাঁড়াচ্ছে, আমি তখন কিছু বলি না, আমি চুপচাপ দাঁড়ায় আছে, আমি কিছু বলি না। হেঁটে হেঁটে আমাদের পিছন দিকে দিয়ে গঙ্গার ধারে গিয়ে দাঁড়াচ্ছে, তখন আমার মনে চলে এলো, চলে এলো আমার, কিন্তু তোমার ঠাকুরমা বলেছে, হ্যাঁ বুঝছে কি বলছি, আমাদের বাড়ি একটা ওই খোড়া ছেলে আসছিল, তোমাকে খুঁজছিল, তোমার সঙ্গে দেখা হলো না, তুমি কাজে চলে গেছিলে, ওই ছেলেটা ছিল, ওই ছেলেটা খুব ভালো, এটা তোমার ঠাকুরমা, কিন্তু আমি মাঠ থেকে আসছি তখন আমাকে এই কথাটা তোমার ঠাকুরমা বলছে। যখন তুমি আমরা আগে পিছন দিক থেকে আবার গঙ্গাধার গিয়ে দাঁড়াচ্ছো, তখন এই তোমার ঠাকুরমার কথা আমার মনে পড়ে গেল। আচ্ছা, আমি বলি কি তাহলে কি এই যে আমার বউ কয়েছিল একটা ন্যাংড়া করে ছেলে আসছিল আমাদের বাড়ি, তাহলে কি সেই ছেলেটা? তখন আমি উঠে দাঁড়াচ্ছি, তখন আমি তোমার কথা কইছি, ঠিক তাহলে সেই ছেলেটাই ওঠে। তখন আমি বলছি তুমি কাকে কইছো, তোমার ঠাকুরমাকে? তখন বলছে হ্যাঁ হ্যাঁ। তো আমাকে কিন্তু চিনেনি, আমাকে তো দেখেনি আগে, হ্যাঁ হ্যাঁ, তখন আমি মনে করছি বলে ঠিক তাহলে ওকে খুঁজছে। তখন আমি বলি ঠিক আছে চলো আমি দেখিয়ে দিচ্ছি। তখন আপনি আমাকে নিয়ে আসলেন, আমি নিয়ে এলাম এখানে দাঁড় করাই, আমি ডাকছি। তা বন্ধুরা দেখলেন, শুনলেন, মানে দাদুও কিন্তু আমাকে কিন্তু কোনোদিন দেখেনি। এই যে ঠাকুমা, এই ঠাকুমা দাদুকে গল্প করেছিলেন যে আমি একবার এসছিলাম, সেইটা দাদুর মাথায় রয়েছে যে হ্যাঁ এসছিল। যখন আমি ওখানে এসছিলাম, আমি একটু খুঁড়িয়ে হাঁটি, সেইটা দাদুর চোখে বেঁধেছিল। তখন হঠাৎ করে দাদুর মাথায় এসছিল যে হ্যাঁ, যে ঠাকুমা তো বলেছিল যে এরকম একটা ছেলে এসছিল খুঁড়িয়ে হাঁটে। তখন কিন্তু একবারেই দাদুর মাথায় এসছে হ্যাঁ তাহলে সেই ছেলেটা। তখনই কিন্তু আমার কিন্তু কিছু বলতে হয়নি, দাদুই কিন্তু আমাকে পথ দেখিয়ে এই ঠাকুমার কাছেই নিয়ে এসছে। মানে এটা আমার কত বড় সৌভাগ্য, মানে আমার জীবনের কত বড় একটা পাওনা। মানে যিনি আমাকে দেখেননি, অনুভব করেই বুঝতে পেরেই আমাকে এই জায়গায়, মানে এই বাড়িতেই নিয়ে এসছে, যত্ন সহকারে দেখিয়ে দিয়ে এবং ঠাকুমার সাথে আমার কথা বলিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু কাজ ছিল, সেই কাজ করতে গেছিলো। আমি তো হ্যান্ডিক্যাপ, মানে আমি খোঁড়া মানুষ। তো আগে যখন আমি বুঝতে শিখি যে আমি খোঁড়া মানুষ, তখন কিন্তু পৃথিবীর বুকে নিজেকে অভিশপ্ত মনে হতো, নিজেকে অভিশাপ মনে হতো। কিন্তু যখন বুঝতে শিখলাম, যখন এই যে ঠাকুমা আর দাদু, ফার্স্ট টাইম যখন এসলাম দাদুর দেখা পাইনি, ঠাকুমা ছিল। এই ঠাকুমা কিন্তু আমাকে এই পা দেখেই আইডেন্টিফাই করে রেখেছে, এই পা দেখেই কিন্তু আমি খুঁড়িয়ে হাঁটি, ওটা দেখেই কিন্তু মনে করে রেখেছিল যে আমি এসছিলাম এখানে। মিন্টু রয় বলে একটা দাদার ইউটিউব চ্যানেলে যখন এই ঠাকুমার সাথে কথা বলছিল, তখন এই ঠাকুমা নিজেই বলছিল যে আমার কাছে এসছিল একটা খোঁড়া করে একটা ছেলে, ন্যাংরা করে একটা ছেলে, যে তিনি আমাকে খুব ভালোবাসা দিয়েছে, খুব মানে আমাকে এমনি ঠাকুমা খুব ভালোবাসে, সেই কথাটাই কিন্তু বলছিল যখন। তখন আমার সত্যি মনে হচ্ছিল যে আমার এই যে ন্যাংরা পাটা, আমি যে খোঁড়া মানুষ, সেটা আমার কিন্তু এখন বুঝতে পারছি ওই পাটাই কিন্তু আমার জীবনের অভিশাপ নয়, ওটাই কিন্তু আমার আশীর্বাদ। তো যাই হোক দাদু, আমার আজকে জন্মদিন, এই জন্মদিনে তোমাদের বাড়ি এসেছি, মানে আমি তোমাদেরকে খুব ভালোবাসি, মানে তুমি করে বলছি ওই জন্যই যে নিজের দাদু ঠাকুমা মনে করি। তাছাড়া না ভালোবাসলে তাহলে হঠাৎ আমি চিনতে পারলাম। একদম, দেখো ভালোবাসাটা এরকমই, যে টানটা এরকমই, যে আমাকে কিন্তু একবারেই চিনতে পারলো। তাহলে দাদুই বলছে দেখুন, মানে কি করে চিনতে পারলাম, ভালো না বাসলে বলো। তোমাকে কথা দিয়েছিলাম যে আমি যদি বেঁচে থাকি, আমি যদি থাকি, যতদিন থাকবো আমি ঠাকুমার কাছে আসবোই। আমি বলেছিলাম তো যে আমার নিজের ঠাকুমা দাদু নেই, কিন্তু আমি কিন্তু সত্যি তোমাদের নিজের ঠাকুমা দাদু মনে করি। আমি যখন ঠাকুমা বলেছিল যে ভগবান ছাড়া আমাদের কিন্তু কেউ নেই, তখন আমি কথা দিয়েছিলাম যে ঠাকুমা তোমার আমি কিছু পারি না পারি, তোমার আমি দেখে যাব, ভালোবাসাটা দিয়ে যাব। ওইটাই ভালো, দেখা তো হইলো জীবনে, আমার সঙ্গে তোমার সঙ্গে পরিচয়। আমিও তোমার কোনোদিন আবার যদি না দেখা হইতো, তাহলে একে বলতে কই ওই ছেলেটা, তো আমি একে কইতাম যে ওরা আসবে গেই। হ্যাঁ, আমি বলেছিলাম যে আসবো, ঠাকুমা বলেছিলাম তো যে আমি আসবো এখানে দাঁড়িয়ে, তুমি কান্না করে দিয়েছিলে। তো যখন ঠাকুমা কিন্তু আমাকে এতটাই ভালোবাসে, আমি যখন চলে যাচ্ছিলাম তখন কিন্তু কান্না করে দিয়েছিল, আর আমাকে ওই পর্যন্ত গঙ্গার পাড়বে অনেক দূর আমাকে পৌঁছে দিয়ে এসেছিল। ঠাকুমা যেরকম বলছিল যে আমাদের মনে কষ্ট, অনেক কষ্ট নিয়ে এখানে বসবাস করি, আর আমার মনেও কিন্তু কষ্ট। আমার কষ্টটা কি,
আমার মায়ের মনেও কষ্ট যে আমি এই যে খোড়া মানুষ, ন্যাংরা মানুষ, হ্যাঁ, আমার মারও প্রচুর কষ্ট হয়। হ্যাঁ। সেই কষ্টটা কিন্তু আমি ঠাকুমার কষ্টটা অনুভব করি যে মানে একাকিত্ব থাকা কতটা কষ্টের। হ্যাঁ, তো এই হিসাবে ঠাকুমা কিন্তু আমার খুব ভালোবেসেছে খুব। এবার যাই হোক দাদু, আমি এসছি যখন তোমার একটা যে জীবনের গল্প ঠাকুমা কিছুটা বলেছিল ওটা একটু শুনবো। আমার জীবনে যে এই যে আচ্ছা, তোমাদের বয়স কত এখন? তোমার বয়স আর ঠাকুমার বয়স? আমার ওইটা ওই আমার জন্ম হচ্ছে 1959 1959, ধরো 60 ধরো অ্যাভারেজ 75 বছর বয়স। আর 70 হ্যাঁ 70 বছর, ওই 71-72 বছর বয়স। হবে, আচ্ছা, আর ঠাকুমার বয়স কত হবে? 65 বছর হবে না আরো ছোট? এরকম হবে। মানে ঠাকুমার বয়স 65 আর আপনার বয়স 60-এর উপরে তো হবে। হ্যাঁ। হ্যাঁ, 60-এর উপরে হবে। আচ্ছা, যাক, এই যে বয়সে আপনারা এই যে গঙ্গার পাড়ে বসবাস করছেন কতদিন ধরে? এরকম 13-14 বছর হতে 14 বছর। আর ওই পাশে কোথায় থাকতেন মানে? ওই রাস্তায় হেঁটে আলি না, হ্যাঁ। তা গঙ্গা ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। এরিয়া 3-4 জায়গায় আমার ঘর বাড়ি। ঠাকুমা বলছিল যে মানে এই যে আপনারা এই যে গঙ্গার পাড়ে বসবাস করছেন, ঠাকুমা বলছিল যে আপনারা দীর্ঘ 35 বছর হয়ে গেছে মানে এই মানে আপনার যেখানে স্থানীয় বাড়ি ছিল সেখান থেকে এই নির্জন জায়গায় এসে বসবাস করছেন 35 বছর হয়ে গেছে। তা ওই যে 35 বছর আগে যে আপনারা এখানে এসেছিলেন, এই কারণটা কি? একটা কারণ বলেছিল মানে একটা যে অভিমান করে এসেছিলেন, হ্যাঁ, আমরা একটা অভিমান মানে তোমাদের পিতার দিব্যি খেয়ে এখানে এসেছিলেন আর জানি, ওই একটু শুনবো ওটা। আমি যাচ্ছি তো। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমাদের অভিমান ওই বাবার সময় একটু অশান্তি হইলো। হ্যাঁ অশান্তি হলে বাবা এমন একটা কথা কইলো হ্যাঁ। যে মানে আর থাকতে ইচ্ছা করি এখনো তো বাড়ি যেতে খুঁজে নেই। এখনো না। মানে ওইটা জামাই মেয়ে জামাই মেয়ে একবারে কান্দে পাগল হয়ে যায়। বাবা মা সব আমাদের পুরুলিয়াতে। হ্যাঁ, আর আমি খালি হাতে আসবো ঠাকুমার কাছে? ওরে হরে ভগবান ঈশ্বর, আমার বাবা তুমি খালি তারপরে ব্যাপার হচ্ছে কি, দেখা দুঃখ দিলেই আমার আনন্দ। এটা আমার বুকটা অনেক আমার জানো আজ এত ঠিক আছে, আমার ঘর থেকে বার হওয়া 30-35 বছর হয়ে গেল। এখানে হয়ে গেল 13-14 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এই যে যখন এসেছিলেন এখানে তো পুরো নির্জন ছিল, কারণ কোনো কারেন্ট ছিল না, তা আপনাদের ভয় লাগতো না? আগে আগে কারেন্ট ছিল, আগে ছিল, তারপর তো আগে অত দূরে গঙ্গা ছিল, আচ্ছা তখন আচ্ছা। কারেন্ট ছিল আমাদের, ওই কারেন্ট ছিল, তার হুপ পুড়িয়ে গেল ওই আমরা লাইন নেই। ও, তখন তো হুপ হুপ গো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তখন এমনি মিটার লাইন ছিল না? এইটাই আর এখন এখন কি জ্বালান ঘরে? ওই যে হেরাকি, ও, ওই যে হেরিকেন জ্বালান। ওই যে হেরাকি জ্বালানো। আমার তো মনে হচ্ছে যে আজকে আপনাদের কাছে থেকে যাই, থাকো থাকো, থাকলে কি হবে? কে বাবা, মানে এরকম হেরিকেনের আলো। হুম, থাকো থাকলে কি? তার মানে 35 বছর হয়েছে আপনার মানে পিতার সাথে বা বাবার সাথে একটু ঝামেলা হয়ে আপনি চলে এসেছিলেন। তো এখানে যখন নতুন এসেছিলেন তখন মানে আপনার যে অভিজ্ঞতাটা যে এই নির্জন জায়গা গঙ্গার পাড়ে ভয় ভ্রান্তি এরকম কিছু বাবা, একটু যখন যদি আমরা প্রথম আসি তখন ওই ওই কাপড় মাপড় একটা প্লাস্টিক কিনে আনিছিলি দিরাটলে, হ্যাঁ। ওটা দিয়ে দুটা বাঁশ দিয়ে দুটা কুমতি দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে সে আদিবাসীটা তো, হ্যাঁ। আমরা তো মাহাতো, মাহাতো মানে বুঝো, আমরা মাহাতো, মাহাতো, আমাদের আচ্ছা। মাহাতোই বলে নিয়ে ওরা বিশাল শান্তি করতে লাগলো। হ্যাঁ। তখন আমরা ওদের ঘর ছাড়ি দিলি, তো অনেক লোক জায়গা দেখান দিল, বলছে এখানটা থাকো, আমাদের কোনো ব্যাপার নেই। তো অনেক করে 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 প্লাস্টিক নিলাম, ঘর ভালো করে বেড়া দিলাম পাটখাড়ি। তার বর্ধমান চলে গেল ধান কাটতে, আচ্ছা। আলু তুলতে। বর্ধমান দিকে তো ধানের চাষ হয় বেশি, হ্যাঁ। ওই তো সানডে তো আমরা কাজে যাই। আচ্ছা, সানডের চর। হ্যাঁ, তো সানডে তো তখন প্রথমে যখন ওই ইটে বানিয়েছিলাম না, এই দুটো বাঁশ দিয়েছিলাম, হ্যাঁ। দুটো বাঁশ দিয়ে দুটো কুচি দিয়ে অথবা ঢাকা দিতাম। বর্ষার সময় পুরো বাতাস দিলে ওই প্লাস্টিক তো জড়ো হয়ে যেত, তখন ওই ছাতা নিয়ে আর এই কাঁথা কটা নিয়ে আর তার উপরে বসে আর ছাতা নিয়ে এইভাবে বসে থাকতেন রাত্রে, বৃষ্টি হলে, গভীর বৃষ্টি? ঝগড়া করতো আদিবাসীরা, আমরা তো ঝগড়া করতো। মানে এত কঠিন পরিশ্রম করে আর এত সংগ্রাম করেছিলেন। হ্যাঁ, আজ এতদিন টিকে আছি বলে আজ আর নিজের এই যতটুকু নিয়ে সুন্দর ভাবে আর দেখো ওরা তো ভালো করে আছে। বিদ্যুৎ যখন এইখানটা চমড়ে চড়ম চড়ম করে, যখন বিদ্যুৎ যখন চমকে তখন কম ইথে দেয়, আমরা খালি ঈশ্বরকে ডাকি। হ্যাঁ, ভগবান আছে আপনার মাথার উপর। তাহলে তাই আমাদের করি। কিছু নেই।
এই যে এই মাঝাটা কত কাদা জানো, এখনো ভালো জল শুকে নাই। উঠেছিল গো। হ্যাঁ এখানে আচ্ছা এবার বর্ষার সময় এখানে কি জল উঠেছিল? ঘরে আমার ঘরে এতটা জল। এই ঘরেই জল ছিল? হ্যাঁ, এই এই জায়গাটাই এতটা জল। মানে এই জায়গাটাই, তাই তো? গাছলা যেগুলো হ্যাঁ। এলে তো অত দূর জল উঠেছিল আমাদের ঘর, এখনো আমাদের আমি ভালো লেপি নাই। কিচ্ছু, এই নানা ঠাকুমা রকম এরকম পোকা। ঘর রাখে, আমি ঘরে এখনো একদম লেপি ভর্তি। নাই, মাজাই শুকে নাই। আরে ডেলি প্লাস্টিক। বৃষ্টির সময় এই ঘরে কিন্তু দেখো এখানে কিন্তু কোনো দরজা নেই, এখানে কিন্তু সিট চলে আসে, এসে এই জায়গাটা পুরো ভিজে যায়। তখন দাদু বলছে যখন নতুন এসেছিল তখন খালি একটা তাঁবু টানিয়ে ছিল, সেই তাঁবুতে যখন অতিরিক্ত বৃষ্টি হতো সেই তাঁবুটা ধরে সেইভাবেই থাকতেন, তাই তো? সেইভাবেই দিন কেটেছে। একদম বিশ্বাস করে না, এমনি তোমার হাওয়া দিচ্ছে, হ্যাঁ। আমরা উনি এই প্লাস্টিক ধরেছে, আমি প্লাস্টিক ধরেছি। আর ওখানে একটা আশ্রম ছিল, ওদের রান্ধাতাল একবারে গঙ্গায় ফেলে দিতে, ফেলে দিলে আর উনি আর আমি এই যে খুঁটি ধরে আর প্লাস্টিক তারপরে ঠাকুরকে ডাকছি, ঠাকুর ঈশ্বর ক্ষমা করো, ক্ষমা করো। তারপরে হাওয়া থামিলো, তারপরে বলছে এই মাহাতোর ঘর ভালো আছে, আর দেখ আমার কি হয়েছে। আর আমি খালি মানে ঈশ্বরকে ডাকি। অন্য মানুষের অনেকের ঘর ভেঙে গেছে কিন্তু তোমাদের কিচ্ছুই হয়নি, ওটা ভগবান। হ্যাঁ, আমরা ওই খালি খুঁটি ধরে টানছি, ঠাকুর যা করো তুমি। এই ঘরে আমরা ধরে বসে আছি খুঁটি ধরে, আমাদের ঘর কিছু হয় না। কত কত ঘরের রাস্তার কত কত ঘর লোক উড়ায় নিয়ে চলে গেল, আমার কিছু হলো না, একমাত্র আমার ঠাকুর। ঈশ্বর। আমি এই বিশ্বাস নিয়ে দাদু ঠাকুমা কত কষ্ট করেছে জীবনে, মানে প্রথম তো ঘরই ছিল না, তাঁবুটা নিয়েছিল, তারপর এই যে এই ঘরটা কতদিন হয়েছে করেছে? তাও এই ঘরটা তিন বছর হয়ে 3 বছর হলো। 3 বছর হলো। হ্যাঁ, 3 বছর হলো। আর এখানে আবার খুঁটি গাড়ে তাবু দিয়েছিল। এইখানে আরেক দোছিলি বাবা, দেখলে আচ্ছা আমি বলতে পারবো না। এখন তো পুরো শীতের সময় এই কাঠির বেড়া অনেক ফাঁকা হয়ে গেছে, এটা ঠান্ডা আসে না রাত্রে ঠান্ডা বেশি? হলে কিচ্ছু করার নাই, কাপড় ঘেরা দিই, তারপরে চাদর নিয়েছি। আপনার কি এই মানে এইটুক জায়গায় কি থাকো এই এই রাত্রে? এদিকে তো সাইকেল থাকে, আচ্ছা আচ্ছা এদিকে সাইকেল থাকে। আচ্ছা এখন ক্ষমতা নাই, এখন বাস কিনতে, কাকু একটা বাস কিনবো, পয়সা দিবো বললে না আমাদের আচ্ছা, বাস নাই। যদি আমি বড় কিছু হতে পারি, যদি আমি জীবনে বড় হতে পারি, আমি একটা তোমাদের থাকার জায়গা করে দেবো এখানে। আমি একটা ঈশ্বর, মানে যায়ক করে যাতে ভালোভাবে থাকতে পারো সেরকম করে দিয়ে যাবো। এটা বাবা যাতে ধন্যবাদ মানে করি। আমাকে আশীর্বাদ করেন যে নাতি যেন একটু বড় হতে পারে। হ্যাঁ, লাতি সুখে থাকুক, সুখেই থাকুক, আমরা আশীর্বাদ করবো না আমাদের লারিয়া। আমার মা তোমাকেও খুব ভালোবাসে। আমার মা আমার জন্মদিন তো আজকে, তা তোমাকে একটা জিনিস দিয়েছে। ভালো আমার ক্ষমতা নেই, আমি যেদিন বড় হতে পারবো সেই দিন তোমার না আমি বাবা, হবে না কেন, হবে বাবা, ঈশ্বর হবে, হবে না কেন। আমার জন্মদিন সেই হিসাবে আমি ঠাকুমার শুধু আমার মায়ের তরফ থেকে, আমার মা যেরকম আমাকে খুব ভালোবাসে তোমাকেও খুব ভালোবাসে, তো এইটা আমার মা দিয়েছে তোমাকে। তো একটু দেখো কাপড় দিয়েছি, আর আমি আমাদের তো দিবে কাপড়, না দিলে হবে আমাদের? দেখো পছন্দ হয়েছে তো? না পছন্দ নেই, আমাদের একটা কাপড় দিয়ে দিই, আছে তো নতুন কাপড়। কে? কাপড় না না, এটা তোমাকে দিয়েছে, তুমি পরবে এটা। না, এটা তো দিয়েছে, আমাকে দিতে হবে না। না না, যখন আমার হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নিয়ে যাব। দেখ মা, তোকে যখন মনে হবে যে না ঠাকুমার কাছ থেকে আমি নেব তখন আমি নিয়ে যাবো, আমি এখন না। আমি কোনটা বললি যে আমাকে যখন তুমি লাতিয়ে পড়াছো, হ্যাঁ, তাহলে আমাকে তো তোমার মাকে পড়াতে মন যায় না? সেটা পরে মাকে আমি পরিয়ে দেবো, তোমার হয়ে, আমি তোমার নাতি হয়ে আমি আমার মাকে পরিয়ে দেবো। ভালো থাকো বাবা, আমি এটা সরস্বতী পূজায় করবো। বাহ, সরস্বতী পুজোয় সরস্বতী পূজায় এখানে বিশাল ধুম। আগে সরস্বতী পূজায় আসি, তাহলে সরস্বতী পূজা কালার ঠিক আছে তো? খুলে দেখো। কালার ঠিক আছে তো ভাই, তো ভালো, কালো মানুষ কালো ভালো। না, কালো কোথায়, আমার ঠাকুমা পরিষ্কারই। ঈশ্বর যদি ভালো রাখে, আমরা দেশে যাব বলছি, তখন আমার মেয়ের বাড়ি আমাদের দেশ ঘুরাই নিয়ে আসবো, ফোন বাহ। করবো কিন্তু আসবে। অবশ্যই, হ্যাঁ, আমি বললাম না যদি। যে বুড়া বাবার পরবে তখন ফোন করবো কিন্তু, আচ্ছা আচ্ছা, আসতে হবে লাতি। হ্যাঁ। হ্যাঁ, আমাদের অবশ্যই দেশ আসবো। ঘুরাই আনবো, তোমার এক পয়সা খরচা করতে না দেবো না, না। আমি আছি তো। হুম। আর আমি বড় হলে তোমাদের বললাম না, অনেক চিন্তা ভাবনা আছে, তোমাদেরকে আমি ঘুরিয়ে নিয়ে বেড়াবো।
আগে যখন এসেছিলাম তখন ঠাকুমা একটা কথা বলেছিল, দাদুকে কিন্তু ঠাকুমা খুব ভালোবাসে, মানে কি বলবো, এক মুহূর্ত দাদুকে ছাড়া কিন্তু থাকতে পারে না। আর দাদুও খুব ভালোবাসে, আমাকে কিন্তু বলেছে ওই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে যদি কিছু হয়ে যায় উনি কিন্তু সেই মানে চিতায় ঝাঁপ দিয়ে এরকম কথা বলেছে, কিন্তু মানে কত ভালোবাসে। তাহলে এই কথা তোমার ঠাকুরমা বলে? হ্যাঁ, মানে কত ভালোবাসে তোমাকে, দেখেছো? এই ভালোবাসা কিন্তু এখনকার যুগে পাওয়া যায় না। যারা আমি যেটা দেয় আমি লুকে চুরে করে এইখানে লোককে বলি না, আমি আর বাড়াই করে বলি যে আমাকে কাপড় আনে দিয়েছে তার দিয়েছে, সেটা বলতে কি পুরান দিয়েছে, পুরানো হোক আর দিয়ে হোক তোমাকে দেখান দিব কোনো যে কালো পাড়া বটে। আর ও যে একটা ওই একটা সুইটার, হ্যাঁ এই যে কম্বল, এই যে এইটা দিয়েছে, দেখো ঠাকুমা কিন্তু সব দেখাচ্ছে এইটা দিয়েছে। কত ভালোবাসে আমাকে। আরো হ্যাঁ দেখ এই কাপড়টা দিয়েছে আমাকে, আমি তো পরি নাই। এটা দিয়েছে। আর এই যে সুইটার দিয়েছে, এই যে তোমার দাদা আমি এইদিকে শীত তো এবার চলে গেছে, গত বছর শীতের আগে তোমাকে আমি নতুন সোয়েটার দিয়ে যাব। ওরা দিয়ে গেছে, আমরা আর এই যে আমাকে সুইটার দিয়েছে, হ্যাঁ। এই যে এইটা পরে এটা ওঠে না, মানুষ মরেছিল বিরাটে ভোজ খাতে নিমন্ত্রণ দিয়েছিল, এটা পরে গেছিল। আচ্ছা, আমি সঙ্গে সঙ্গে পরলি, পরহান দিল হ্যাঁ। এই সুইটার। ও, এই যে আমি এসেছি, তোমার কেমন লাগছে বলো এবার? ভালো লাগছে। আমি একদিন বলছি কি যে কি গো এই ছেলেটা কেমন আছে, আমার মনের মধ্যে লাগছে। কাঁদে গেছি নকি করেছি দিয়ে আমি বলছি জানো তারপরে ওই ও যে সেই কার মিন্টু অন্য একটা ছেলে মোটর সাইকেলে করে হ্যাঁ ওরা কেক খাওয়াছে বড়দিনের দিন। হ্যাঁ আর তোর দাদু কাজ করতে করতে বলছে কি বলছে জানো আজ আমরা কাজে কাজে আসছি। উনি বলছে বলছে জানো আজকে ওই ছেলেগুলা কেউ না কেউ পৌঁছে গেছে, হুম, অন্য সঙ্গে আমাকে চিনতে পারেছে, হুম, তোমার দাদুকে চিনতে আমরা পারে কিনতে পারি না, ও তো মাথায় গামছা বাঁধা। কেমন কেমন আছো বলি ভালো, আমাকে নগে নগে কেক দিল। তারপরে কিছুক্ষণ পরে আসেছে তোমার জন্য কেক আনিয়েছি আমি, তোমার ওদের ঘর যাবো। তারপরে ওখানে পয়সা দিলাম, দিয়ে বলছে বাজার করো আজ আমরা ভাত খাবো। আমি বললি ঠিক আছে চলো তাড়াতাড়ি ভাত বসাবো। নিয়ে বলছে আমিও লাগে যাবো, তার মানে গঙ্গা চান করে নিবো। আর ওখানে দোকানে ডিম পোস্ত নিল, অনেক কিছু নিল, বলছে থাল থুল তো আমাদের ইয়ানে তো পাতায় দিব, দিয়ে ওই করে খাবো সবাই মিলে। ও মা ছেলে গেলে আলেও আসেনি, বলছে না 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 আমাদের ফোন আছে তো আমাদের খাওয়া হবে না। ব্যাপার যে আমরা তখন পরিশ্রম করে নিয়ে আসি, আর যদি আমার বাড়ি চারটি সেবা করতে যেত কোনো অসুবিধা ছিল না। যদি আগে বলতো না সেবা করবো না, সেটা কথা আলাদা। তোমার ঠাকুমার বাড়িতে যাই হোক কারো মানে এসছিল কারা আমি জানি না, আর সেভাবে চেনেও না, বলতেও পারছে না। তো যাই হোক দাদু অনেক কষ্ট করে বাজার করে নিয়ে এসেছিল, মাংস নিয়ে এসেছিলেন তাই তো? না আমি ডিম হ্যাঁ, আনিছিলাম, ডিম মানে আর যাই হোক অতি দরিদ্র, তার মধ্যেও এত সুন্দর ব্যবহার আর এত মানবিক যে দুপুরে সেবা করবে বলে ডিম আর বিভিন্ন সবজি নিয়ে এসেছিল, রান্না করেছিল, ঠাকুমা রান্না করেছিলেন তাই তো? না রান্না করি না, ওনারা পয়সা দিল, দিয়ে আমাকে বলছে তোদের ঘরে সেবা করবো। আমরা তাড়াতাড়ি এসেছি, আমি এই একা হাঁড়িয়ে জল চাল ফেলিনি। তারপরে বলে আমরা তো মোটা চাল খাই, কিন্তু সরু চালও ছিল। আমি যদি ভাতের জল দিয়ে দিতি, আমি তো 1 কেজির বেশি চাল দিব, তাহলে আমরা ওইটা কদিন করে খাবো। দিয়ে এখন পোস্ত আনি, আলু পোস্ত করবো, আর একটা ডাল করবো, আর একটা ভাজা ভুজি করবো, এই হয়ে যাবে খাওয়া, সবাই যাবে। আর সেইখানটা বলছে না আমাদের খাওয়া হবে নাই, আমাদের ফোন আছে। দেখো মানে বাজার করে নিয়ে এসছে দাদু, দাদু বাজার করে নিয়ে এসছে। তো তারপর তারা কিন্তু আর খায়নি, মানে এইটা দাদুর মনে খুব লেগেছে, খুব কষ্ট পেয়েছে। তো এরকম কেউ যদি আসেন বা এইভাবে এনাদের বলবেন না, কারণ যদি আপনারা খান তাহলে বলবেন রান্না করে দেবে। কারোর বাড়িতে এসে যদি সে সেবা করাতে পারে তারও কিন্তু ভালো লাগে, কিন্তু যদি সেবা মানে করাবে কিন্তু সেটা যদি ফেলে চলে যান তার মতন কষ্ট কিন্তু আর হয় না। কিন্তু ওনার সত্যি মর্ম হতো। কেউ যদি বলে আমি সেবা করবো, আর যদি সে আমার বাড়ি সেবা না করে তাহলে এটা কত ভিতরে ব্যথা আছে। হ্যাঁ, কম অনেক বড় ব্যথা। তবে
মানে তাহলে মানে নিজে মানে বলছে কত বড় ব্যথা, কারণ উনি ভাবতেই পারেন যে আমি এইভাবে থাকি বলে, এইভাবে রান্না করি বলে হয়তো সে আমার বাড়িতে খাচ্ছে না, দিতেছি না, হ্যাঁ তাই তো দাদু? ফোন নাম্বারটা দে। মানে হ্যাঁ। মানে আপনি তো ভাবতেই পারেন যে আমি এরকম অবস্থায় বলে আমার বাড়ি গরিব মানুষ বলে আমি যেমন করে পারি, যতটুকু পারি রান্না বান্না করে ছোট কুড়ের ভিতরে সবাই মিলে বসে একসাথে খাবো, সেবা করবো, সেবা করে যেমন হবে সেবা তো করে ওরা যাবে, আমরা গল্প সল্প করবো। নো বাবা, ওরা হঠাৎ এসে বলছে আমরা সেবা করবো না, আমরা আমাদের ফোন আছে, আমরা চলে যেতে হয়। তখন তো দাদুর বিশাল মনে দুঃখ, আমার বিশাল মনে দুঃখ, করবা সেবা না করে চলে গেল। বিশাল মানে মনে সত্যি খারাপ লাগে। এই যে এই বিষয়টা কেউ যদি আসেন বা দাদু ঠাকুমা যদি সেবা দেয়, তো আপনারা সেই সেবাটা করে যাবেন, হুম। কারণ উনি খুব কষ্ট করে পরিশ্রম করে যেটুকু ইনকাম করে রোজগার করে সেই টাকায় কিন্তু জিনিসপত্র কিনে আনে। যদিও দেখুন উনি পারে না, তবুও ডিম কিনে নিয়ে এসছে, পোস্ত কিনে নিয়ে এসছে, সেগুলো যদি ফেলে চলে যাওয়া হয়, ওনার কিন্তু মানে খাওয়াটা খুব বড় বিষয় না, কিন্তু খেলে যে সেবা করলে ওনার যে মনে একটা তৃপ্তি, মনের একটা হ্যাঁ। আত্মার তৃপ্তি, হ্যাঁ। সেইটাই কিন্তু উনি খুশি হয়। হ্যাঁ। গরিব মানুষ হলেও উনি কিন্তু চেষ্টা করে। তো কেউ পরবর্তীতে আসলে এটা অবশ্যই সেবা নিয়ে যাবেন। হ্যাঁ। একবারে গঙ্গার পাশে বেগুন চাষ করে, তো ওখানে নিয়ে যাচ্ছে, তো আমাকে বেগুন দেবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, আমার মা যাতে রান্না করে দেয় সেটা। তো দেখুন গরিব মানুষ হলেও তাদের মনে কতটা মানে মানবিক চেতনা, মানবিক মন। তো মানে সত্যি আমি এখানে এসে মানে কোনো সৌভাগ্য কারণে এখানে পৌঁছাইছি, সেটা আমার ভগবান আমাকে এখানে নিয়ে এসেছে কোনো সৌভাগ্য কারণে, আমি সত্যিই সৌভাগ্যবান। তখনই ইচ্ছা, ভালো না লাগলে আমাকে ফোন করবেন, আমি কথা বলবো। হ্যাঁ, ওই যে আমরা সেদিন বললি যে ফোন নাম্বার দিয়ে যে আমরাকে দিল না মানে তখন আমি বুঝতে পারিছি। তখন এবার আমি যখন প্রথমে এসেছিলাম, তখন আমি যখন তুমি ফোন নাম্বার বের করেছিলে, খাতা বের করেছিলে, আমি বলেছিলাম যে আমার ফোন নাম্বারটা লিখে দিই, তুমি বলেছিলে আমার তো ফোন নেই, আমি কি করে কথা বলবো? আমি বললাম, হ্যাঁ লাঠিকে বলেছি। হ্যাঁ, আরেকবার ফোন হয়েছে কোনো এখন ব্যাপার নেই। আমি চটকা আমি আমি এও বলেছিলাম তো যে যখন ভালো লাগবে না আমাকে ফোন করবেন, আমি কথা বলবো। তাহলে আমার সরল মন, আমি ভালোবাসি বলেই বলেছিলাম। তখন আমি বলি বাবা আমার তো ফোন নাই, হ্যাঁ। কারণ আমি এত দূর থেকে যখন তোমাদের এখানে আসতে পারি, আমি কথা বলতেও পারবো। চলো তাহলে একটু ঘুরে দেখি। তো ঠাকুমার ঘর থেকে বেরোচ্ছি, এবার এই হচ্ছে ঠাকুমার ঘর, দেখো। আর আমার ফোনটা এখানে আছে, দাদু নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে গঙ্গা, পুরো গঙ্গার পাশে কত সুন্দর দেখো। আর এইখানে এই কলা হয়েছে তো দাদু, এই কলা বড় হলে আমাকে ডাকবেন কিন্তু, কলা খাবো। বাবা তোমাকে দেখো, তুমি একটা লিখতে বইতে পারলেই হচ্ছে, না না, কলা খাবো কিন্তু। বইতে পারলেই হচ্ছে। ওই যে ওইখানে না, যখন কলা পাকবে এসে ওই পাকা কলা খাবো তোমার বাড়ি এসে। পাকা কলা খাবে? পাকা কলা এখন দিব আমি, না, এখন থাকলেও খাবো, কিন্তু এই কলা যখন পাকবে তখন। এখনো তো আছে। তো দেখো, আর এগুলো হচ্ছে ধনে গাছ, তাই না? দেখো কত ভালোবাসে আমাকে, খেতে নিয়ে চলে এসেছে। এই যে দাদু চাষ করে এইসব। হ্যাঁ, বেগুন হয়েছে, কালো বেগুন, দেখো বেগুন তুলে দিচ্ছে দাদু। হ্যাঁ এটা তুলবো, এটা বলছি এটা তুলবো, এই তো এটা তুলো, বড় দেখে তুলো। ওদিকে নাই তো? হ্যাঁ। এটা তো ছোট, পোকা নাই। না ঠিক আছে, আমি খাবো, ভাতে সিদ্ধ খাবো এই বেগুন। সাপ দিয়ে নাও। এই দুটো দিচ্ছি বাবা। আর ঠিক আছে ঠিক আছে, যা দিয়েছেন এটা আমার প্রাপ্য। ধনে পাতা তখন ইহা নাই। দেখো বন্ধুরা, দাদু আর ঠাকুমা কিন্তু কত ভালোবাসে আমাকে। বেগুন টেগুন তুলে দিচ্ছে। বেগুন গুলা দেখাও। এই যে বেগুন দেখো চাষ করছে, আর অনেক আছে, আলু আছে তাই না? এই যে আলু লাগানো, আর ধনে পাতা, আর ওইগুলো কি আছে ওই পাশে বেগুন গাছ, আলু আলু। আর এই যে ঠাকুমার কলা গাছ, আর বাড়িটা দেখো ওই যে। আর না না থাক, এই যে পালং শাক দেখো, আর ওই বইতে পারবে না, আমি এমনি খোড়া মানুষ, বেশি কিছু বইতে পারবো না, যেটা দিচ্ছ এটা তোমাদের আশীর্বাদ, আশীর্বাদ রূপে নিয়ে যাচ্ছি। আর এই যে কলা গাছ দেখো, কলা হয়েছে দেখো কত সুন্দর। আর দাদু দেখো, দাদুকে এখন কিন্তু খুব সুন্দর লাগছে।
হয় কি দেখো দেখো ওই এইটা কত বড় হয়েছে, আর একটা কলার কাঁদি বেরিয়েছে এই যে, দেখেছো ঠাকুমা? ওইটা বড় আর ওইটা বড় হবে তাই না? আর এই গাছ দুটো এখনো হয়নি? না, এটা এখন এমনি মোটা হবে, আমরা গাছে পাকতে দিই না ও আমরা। দেরি আছে এইগুলো এটা বেরোতে বেরোতে কতদিন লাগবে? মোটামুটি 1 মাস। 1 মাস তাই না? এক মাস এখন আর এই কলা পাকবে মানে পাকার সময় হবে কত মাস পর? তখন তো আসতে হবে মোটামুটি 34 মাস। চৈত্র মাসে? হ্যাঁ, তখন তো গরম পড়ে যাবে। 34 বৈশাখ পাকতে পাকে 34 বৈশাখ। আচ্ছা, ও আচ্ছা, ভুট্টা লাগিয়েছে তাই না? আর কদিন পরে ভুট্টাও তো বড় হবে। এই গাছটা না খুব সুন্দর। এই গাছটার নাম কি? জিলাপি গাছ, খৈবাবলা গাছ? জিলাপি গাছ। জিলাপি সেটা কিরকম দেখিনি। ফল হয় ওর? হয়, কাঁটা হয়। কাঁটা কাঁটা হয়, ফল ফল হয়, ও সাদা সাদা ফল হয় মধ্যে তাই না? ফুল হয়। আচ্ছা, ওটা খৈবাবলা গাছ আমাদের ভাষায় বলে। হ্যাঁ, কত সুন্দর পরিবেশ, দেখো পাশেই গঙ্গা। আচ্ছা, গঙ্গার ভাঙন তো দেখেছো তাই না? গঙ্গার ভাঙন দেখিনি আমরা, চান করে আলি আর ওদিকে গেল ভাঙে। ওকে এতটাই ভালোবাসে। এই দেখো বেগুন তুলে নিয়ে এসছে জমি থেকে। এই বেগুন হঠাৎ হয়ে গেল বলি কি কথা কোনো হলো না। কথা হচ্ছে জীবনে তো ইনকাম করব। তো বলছে যে ঠাকুমা যেমন আমি ইনকাম করে আমাকে 50 টাকা দিয়ে দেবে, সবাইকে বলছি ও মা আমি বেকার ভুল করলি 50 টাকা আমি ভেবেছিলাম খাবার টাবার নিয়ে আসবো, এবার পয়সা উপায় করতে পারে না, আমি তার কাছে 50 টাকা নিলি, আমি অপরাধী হয়ে গেলি। না না, ওসব কিছুই না, আজকেও তো আমি দেবো। আর যাই হোক, ঠাকুমা আমাকে এই যে কলা, এই কলা দিচ্ছে, এই কলাটা এবার কিন্তু খাবো এখানে বসেই। আর ভালোবেসে যেটা দিল সেটা দেখো খেয়ে যেতে হয়। তো যাই হোক, আরো গাছে জানি না যে জন্মদিন এই নাম্বার নিলে জন্মদিন হলে কটা মিষ্টি কটা ইয়া। দেখো আমার জন্মদিন বলে দেখো বাড়িতে তেমন কিছু নেই। এই যে ঠাকুমা কলা দিল আমাকে, ভালো আমার তুমি দেখো আমার জন্মদিনে এই যে আমার কলাটা খেতে দিল, এটাই আমার বড় প্রাপ্য। তা এটা আমার সৌভাগ্য, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। খাওয়া দাওয়া কিন্তু বড় জিনিস না, এই যে ভালোবেসে যেটা দিল এটাই কিন্তু অনেক বড় পাওনা। মানে কি বলবো, এটা অনেক বড় ভালোবাসা। আমি সত্যি আজকে খুব মানে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর এই জন্মদিনটা সত্যি একটু আলাদা, যেটা মানে স্মরণীয় হয়ে থাকবে। দাদু ঠাকুমার সঙ্গে আমি এই বার্থডেটা পালন করতে পারলাম, এই বার্থডের দিনে তাদের সাথে থাকতে পারলাম। আমার এটা একটা সৌভাগ্যের ব্যাপার। এটা সবসময় পাওয়াও যায় না, আর সম্ভবও হয় না। ভাই এই ভালোবাসাটা পায়ও না। ঠাকুমা, এটা কি গাছের কলা? মানে তোমার ওই গাছের কলা? না, আমাদের গাছের নাই, ওই বামুন ঘরে যায় না ওরা দেয়। ও মানে দেখো, না, মাল্লু কলা একজন দেখো দিয়ে তো। গেছিল ঠাকুমাকে কলাটা, আমি ওদের ঘরে সব কিছু দেই। এবার সেই কলাটাই কিন্তু আমাকে খেতে দিল। মানে কলাটা কিন্তু ঠোঁটে কলা বলে এই কলাটাকে। ঠোঁটে কলা বলে? আমাদের ওই যে গাছে পাকে ওইটা আরো মিষ্টি লাগে। বার্থডেটা কিন্তু এবার কলা দিয়েই হলো। মানে খেতে পারি না, দুলো পচে পচে দেয়। ওহ, কি দারুণ পরিবেশ। দেখো একটা বড় জাহাজ যাচ্ছে। ঠাকুমা স্নান করছো? আচ্ছা করো। হ্যাঁ, গঙ্গা কিভাবে ভেঙেছে দাদু? এই ভাঙনটা তো বেশি দিনের না, তাই না? না, এর আগে এই গঙ্গাটা কোথা দিয়ে ছিল? মোটামুটি ওই যে চর দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কত দূরে। এই গঙ্গা অত দূর ছিল? হ্যাঁ, আমাদের বাড়ি দূরে ছিল। ও, তখন বাড়ি ওইখানেই ছিল? ওখান থেকে ওইখানে গেলাম। আচ্ছা, ওখান থেকে ওই যে স্কুল আছে, ওই স্কুলের ওই বগলে গেলাম। আচ্ছা, ওখানে ভেঙে গেল। হুম আবার চলে এলাম, ওই যে একটা ছেলে বসে আছে ওইখানে, ওইখানে এলাম। হুম, ওখানে ভেঙে গেল, আবার চলে এলাম এইখানে। আচ্ছা, এবারে এখানেই আছো অনেক বছর? হ্যাঁ, মোটামুটি। গঙ্গার বুকেই বসবাস হচ্ছে 35 বছরের উপরে। হ্যাঁ, হ্যাঁ। যখন তো এসেছিলেন তখন তো এখানকার মানে পরিস্থিতি বা অবস্থা অনেক খারাপ ছিল। মানে যখন এসেছিলেন এই যা আছে এই হারে ছিল। মানে ভয় লাগতো না তখন? না। ভয় ভ্রান্তি ছিল না, তাই না? কোনো অসুবিধা নেই। তখন তো পরে ইলেকট্রিক চললো না, তখন তো ওই যে শেখ আছে নৌকা। আর হচ্ছে আর ওই যে হচ্ছে মিল, তাই না? হ্যাঁ, ওইখানে মানুষ জ্বালাতো। হ্যাঁ, হয়তো ওইখানে শ্মশান, ওইখানে। ওই তো শ্মশান ওখানে। এখন আর এখানে আসে না, ইলেকট্রিক হয়ে গেছে বলে এখানে আর আসে না সেভাবে। আসে না, আসে খুব কম। হ্যাঁ,
মানে ওই জাহাজটা বেঁকে গেল অনেকটা, তখন আর বেঁকতো না। অনেকটা ভিতরে চলে গেল তো। আচ্ছা আচ্ছা। ও তো একদম সোজা যেত। ও এইটা গঙ্গা ছিল, ওইটা তখন চর ছিল, ওইটা গ্রাম ছিল, পুরোটা গ্রাম। ও এখন ওই গ্রামটা পুরোটা ভাঙে পিছনে চলে গেল, গঙ্গা ওইদিকে চলে গেল, ওইটা চর পড়ে পড়ে এবারে এদিকে ঢাকা যাচ্ছে। বুঝতে পারলাম এবার। তার মানে গঙ্গার কখন কোন দিক থেকে ঘুরে যাবে সেটাই বলা মুশকিল। মুশকিল। তারপরে কত বড় বড় বাগান ছিল, খুব বড় বড় বাগান ছিল, এরকম বাগান না, হুম। অনেক বড় বড় বাগান ছিল, ওখানে সব গঙ্গা চলে গেল। কলাটা নিয়ে যাও, না কাজ করা নয়, বেগুন দুটো দিয়েছো ওই দুটো নেবো, আমি তো কলা এসে খেয়েছি। কাঁচকলা নিয়ে গেলে না কাঁচকলা খাওয়ার মানুষই নেই। আর কিছু দিতে হবে না, অনেক কিছু দিয়েছো, এই যে বেগুন দিয়েছো মানে অনেক। বেগুন একটা বেগে করে দিও। না ব্যাগে আমি ভরে নিই। আর এই যে ঠাকুমা এখন পুজো করবে। আমার লাঠি যাবে চুলে, আমার ছিল ওদের ঘরেই তো ছিল, বলবে না উনি সত্য না উনি কোথাও গেছিল, কেন কোথায় দিলাম দেরি হয়ে গেল। এই দাদু ঠাকুমার সাথে অনেকক্ষণ কাটালাম, অনেক গল্প করলাম। আমার জন্মদিনটা আজকে এই দাদু আর ঠাকুমার সাথেই কাটালাম। আমার খুব ভালো লাগলো আর খুব ভালোবাসা পেয়েছি এখানে, যেটা আমি মানে কি বলবো, না বললেই নয়, মানে এত ভালোবাসা পেয়েছি অসম্ভব, যে মানে যেটাকে বলে অপরিসীম। ঠাকুমা পুজো দিয়ে দিল এখন, আর দাদু বসে আছে। এবার আমি বেরোবো, আমি এবার চলবো আমার পথে। তবে মাও অপেক্ষা করছে কখন আসবো, আর আমার মা অপেক্ষা করে থাকবে এই যে ঠাকুমার সাথে দাদুর সাথে কথা বললাম সেগুলো শোনার জন্য। গঙ্গার পাশেই ঠাকুমার বাড়ি। আর এই যে একটু আগে দেখালাম যে এই যে সব গাছ লাগানো, চাষবাস করছে দাদু আর ঠাকুমা, দেখো দুইজনই আমাকে কিন্তু দিতে আসছে, এগিয়ে দিতে আসছে। তাহলে কতটা ভালোবাসা দেখো, মানে কি বলবো, আমি তাই ভালোবাসা পেয়েছি আর এতটাই ভালোবাসা পাচ্ছি, মানে এটা আমার সৌভাগ্য। আর ঠাকুমা আমাকে এগোতে দিয়ে আসছে আর দাদুও পিছনে আছে। তো সত্যি ঠাকুমা আমার খারাপ লাগছে, কষ্ট লাগছে এখন। হ্যাঁ তোমার ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ। আবার আমার ফোন করবো, হ্যাঁ যাই হোক ফোন নাম্বার নিয়ে নিয়েছি। আগে কিন্তু ফোন নাম্বার বিরক্ত হবে যে ঠাকুমা দাদু এত ফোন করছে। না না বিরক্ত হব না, তুমি যখন তোমার যখনই মনে খারাপ লাগবে তুমি আমাকে ফোন করবে। এই কিছুদিন আগে বলছে আমি সে লাতিটা ছিল আর আছে তা না। আমি তো কথা দিয়েছিলাম আর আমি ওরা- এসেছি তো। ওরা এসেছে তো, ওরা অন্য ধাঁধে ফোন করে আনিছে। হ্যাঁ আমাদের সঙ্গে কথাই বলেন, ওই একটু একটা ছেলে হ্যাঁ কথা বললো, হুম দিয়ে উনি তো এমনি তোমার মতন ঝোলা নিয়ে গেছে খাসে জায়গা ও। দেখতে, আর উনি লেগে নাই। না আমি তো ওইসব ঝোলাটা রেখে দিয়ে যা, হ্যাঁ। ওই মহিলাটা বলছে ও ঝোলাটা রেখে দিয়ে যা। তারপরে আলো আমাদের ওইটা হয়ে পারানছে হ্যাঁ মোবাইল আলো দালে দালে হুম হুম কথা বলো না। আমি বলি না কথা বলো গা। আমার ঠিক আমি যদি সৎ পথে থাকি একদম কোনো একদম আমাকে দেবতাই কোনো করতে পারবে না। ঠিক। তাহলে আমি এই গঙ্গার ধারে পড়ে রাখি, আমার ঠাকুর নাই খেতে দিই, আর আমার যদি কিছুই নাই তাহলে আমি আমার ঘর দুয়ার তো দেখলে লাতি, হ্যাঁ বেড়া নাই, বেড়ি নাই, কিছু নাই, তাহলে আমি কি করে থাকি? এই যে আমি যাবো টলার ঘাট, আমাকে সবাই বলে বৌদি ওটা কে বসলো, ও তখন যদি বলি আমার লাতি বটে, তাহলে বলে এইদিকে তো কে কুটুম আছে, বলি হ্যাঁ আমার আছে কুটুম। তাহলে দেখো মানে এই যে আমি বন্ধুরা যাবো ভালো। টলার ঘাট, সবাই বলবে এ বৌদি এটা কে হয়, আমার লাতি হয়, তাহলে সবাই বলে কে বাবা। আর দেখো এখানে কিভাবে ভেঙেছে। ও ঠাকুমা হুম? তাহলে কি তুমি চলে যাবে না যাবে আরো? না 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 চলো চলো চলো, ওই যে ঘুরিয়ে গেল টোলা। হ্যাঁ আবার আসবে, অসুবিধা কি? না টোলা এখন দেখো ঠাকুমা কিন্তু আমাকে ওই টলার ঘাট অব্দি এগিয়ে দিতে আসছে, আর এই সেই কলা বাগানের মধ্যে দিয়ে রাস্তা। কে কি করবে? ভালোবাসা দেখো কত ভালোবাসা। যে বামুন ঘাটটা গেছিলি, হ্যাঁ 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 ওরা আমি মা বাবা ডেকেছি।
আচ্ছা আচ্ছা। ওরা 3 ভাই। ও, আর বিটিটা এসেছে, হ্যাঁ। আমার দিদি ডাকে। ও, আর আমি ও বিটি বলি। দিয়ে আমাকে এবার কত ভালোবাসে। সেই কলা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু আমার ভয়ানক অভাব জায়গা। নাই গো। আর দেখো ঠাকুমা আমাকে কত দূর এগিয়ে দিতে আসছে। আমার নাতি অভাব নাই কিচ্ছু। আমার মনে আমি তো আসবো আবার কিছুদিন পরে, আমি আবার, আর ওই দাদাটা আছে না, ওই দাদাটা আর আমি আসবো। বাবা আমরাকে কি বলে, ও আমরাকে ঘর দুয়ার ছাড়ে দে। দেখো কতটা হেঁটে এসছি, আর ঠাকুমা আমাকে কতটা এগিয়ে দিতে এসছে। দেখো বন্ধুরা, ঠাকুমা কিন্তু এখনো আমাকে ওই টলার ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে যাচ্ছে। মানে ভালোবাসাটা দেখো, মানে আমি যত ভাবছি ততই মুগ্ধ হচ্ছি। মানে এটা আমার কিন্তু লাইফের অন্যরকম পাওনা। আমি লাতিকে আনতে দেশে লিখবো কিন্তু হ্যাঁ, আমার মেয়ে জামাইকে দেখাতে। আমাকে দেখাতে নিয়ে যাবে ও? আমাদের হ্যাঁ। পাহাড় মাহাড় সব দেখে আসি। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলছে, দেখবো। অ্যাকচুয়ালি ঠাকুমা বলতে চাচ্ছে যে ওনাদের যেখানে আদি বাড়ি ওখানে আমাকে নিয়ে যাবে। মানে আমাকে এতটাই ভালোবেসেছে, এতটাই আমাকে বিশ্বাস করে, এতটাই ভালোবেসে ফেলেছে যে বলছে ওখানে তোমাকে নিয়ে যাব, ওখানে পাহাড় দেখাবে, ওখানে। হ্যাঁ, বলছে ওনার জামাই মেয়ে আছে, ওখানে নিয়ে গিয়ে আমাকে দেখাবে যে এই যে আমি যে কতটা ভালোবেসেছি আর কতটা ভালোবাসি, সেই মানে সেই জিনিসটা উনি ওনার জামাই মেয়েদের কাছে তুলে ধরবে। মানে কি সত্যি এটাও আমার একটা সৌভাগ্য। আর সেই বাড়ি অবধি চলে এসেছি। ঠাকুমা ওনার বাড়ি থেকে টলার ঘাট পর্যন্ত আমাকে এগিয়ে দিতে এসছে, যাতে আমি ঠিকঠাক পৌঁছাতে পারি, ঠিকঠাক টলারে উঠতে পারি। তো এই যে ভালোবাসা, সত্যি মানে আমি সত্যি সৌভাগ্য করে পেয়েছি। আর জানি না যে মানুষটার জন্য এই ঠাকুমার সাথে পরিচয় হয়েছিল, সেই মানুষটাকেও অনেক ধন্যবাদ, যিনি মিন্টু রয়, যার ভিডিও দেখে আমি প্রথম এই ঠাকুমার সাথে বাড়িতে আসি। তো আর এই হচ্ছে টলার ঘাট। তো এটা খয়রামারির টলার ঘাট, আর এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের জিরাট। আর এই যে ঠাকুমাও চলে এসছে, আর সামনে দোকান রয়েছে। তো টলার আসেনি এখনো, টলার আসলেই টলারে উঠবো। যাই হোক, নৌকা চলে এসছে, ঠাকুমা এখনো রয়েছে দাঁড়িয়ে, ওই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর নৌকা ছাড়লেই চলে যাব। আর বাঁধনে কিছু কিছু সময় আটকে যায়, তো সত্যি খুব মানে খুব ভালোবাসেন, ওই জন্য আমাকে এই পর্যন্ত ছাড়তেও চলে এসছে। আর এই হচ্ছে ঘাট, আর এই হচ্ছে ঠাকুমা, আর পাশেই দাঁড়িয়ে রয়েছে। মন খারাপ লাগছে? আর মন খারাপ, আমি খবর নেব, অসুবিধা নেই। তো নৌকা ঘাটে চলে এসছে, এবার নৌকায় উঠে যাব। দেখো সবাই উঠছে, নৌকা ফাঁকা হয়ে গেল। আর এই যে আমার ঠাকুমা আমাকে পৌঁছাতে এই ঘাট পর্যন্ত চলে এসছে, খয়রামারি ঘাট। তো অনেকটা দূর হেঁটে হেঁটে কিন্তু আমাকে দিতে এসছে, যাতে আমি সাবধানে বাড়িতে পৌঁছাতে পারি। কিছু সময় মায়ায় পড়ে যায়, কিন্তু সেই মায়াটা কাটানো দুষ্কর হয়ে যায়। সত্যি ঠাকুমা আমার খুব ভালোবাসেন, ওই জন্য আমাকে কিন্তু ছাড়তে এই জায়গায় চলে এসছে। তো যাই হোক ঠাকুমা, খুব ভালো থাকবে। আসছি, ভালো থাকো। আবার দেখা হবে। যা ভালো আস্তে আস্তে চলে গেলাম। হ্যাঁ কিন্তু আস্তে আস্তে যাবি। আর হ্যাঁ। ওই লাতি ফোন করবে। হ্যাঁ, রাতে গিয়ে আমি ফোন করে দেবো। ফোন করবে না তো আবার। যাই হোক, আমি নৌকায় উঠে গেলাম। হ্যাঁ, আমার মন ভালো লাগে। ঠাকুমার মধ্যে একটু মায়া মমতা বেশি। আমি চলে যাচ্ছি, তাই দেখো চোখ কিন্তু ছলছল করছে। একটু মায়া মমতা বেশি, আর আমার উপরে একটু ভালোবাসা মায়া বেশি জড়িয়ে গেছে। তো কিছু করার নেই, যেতে হবে। তো এখনও দাঁড়িয়ে রয়েছে ওখানে, যতক্ষণ নৌকা না ছাড়ছে ততক্ষণ কিন্তু উনি দাঁড়িয়ে রয়েছে।
আস্তে আস্তে চলে যাও, কান্না করতে হবে না। হ্যাঁ আমি ফোন করে দেবো।